আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে রুখে দেবে জনগণ। বলেন, দেশের মানুষ পিআর বোঝে না, তারা চায় নির্বাচন। একটি পক্ষ পিআর গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যেই প্রতিশ্রুতি দিয়েছে সেই কথা সরকার রাখবেন বলেও মনে করেন বিএনপির মহাসচিব। দুপুরে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব আসছে কি বলে শোনা যায়, ঠিক না? ওই ইলেকশনের সম্পর্কে, ফরজ সম্পর্কে একটা দল বলতেছে গণভোট, ভোট দেওয়া পারে না, এবার আমরা ভোট দিব। কি বোঝে না, ভোটটা দিতে চায়, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? সেটি আমি আমার নির্বাচন করবো, কিন্তু আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলো উন্নয়ন করবো, তাই না? আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে IMF এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপির প্রতিনিধি দল জানান, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে যে একটি জবাবদিহিতামূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সম্ভব নয়। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে। বৈঠকে অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপার জিউ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন বিভিন্ন চ্যালেঞ্জ, আইন, বিধি বিধান নিয়ে আলোচনা করবে নির্বাচন কমিশন। রাজনৈতিকগুলোর কাছে থেকে পরামর্শ শুনবে কমিশন। এর আগে নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বর মাসের প্রথম দিকে তফসিল ঘোষণা ও ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচনের ভোট করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দরা। নির্বিঘ্নে সঠিক দায়িত্ব পালনে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনের দাবির অংশ হিসেবে রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এমন দাবি তোলে বিজেসি, BBC মিডিয়া অ্যাকশন ও RFED। এ সময় উপস্থিত ছিলেন বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক, সদস্য সচিব ইলিয়াস হোসেন, RFED সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং BBC মিডিয়া অ্যাকশনের প্রতিনিধিরা। এ সময় নির্বাচন কমিশনের কাছে নীতিমালার প্রস্তাবিত সংশোধনীর কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাংবাদিক নেতৃবৃন্দরা। নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতেই এই উদ্যোগ বলে জানান সাংবাদিক নেতারা। আমরা একটা সুপারিশমালা তৈরি করেছিলাম যে এই জায়গায় অসঙ্গতি আছে, এগুলো সংশোধন করলে ভালোভাবে নির্বাচন কভার করা যাবে এবং জনগণের যে জানার যে আগ্রহ, যে প্রত্যাশা, সেটি পূরণ হবে। তো সেগুলো নিয়েই আমরা প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেছি CSC মহোদয়ের সাথে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আপনারা মনের মধ্যে এরকম কোনো সন্দেহ রাখবেন না যে সাংবাদিকদের বিরুদ্ধে কমিশন। তিনি বলেছেন কমিশন পুরোপুরি সাংবাদিকদের পক্ষে আছে এবং সাংবাদিকরা যাতে প্রফেশনালি ইলেকশনটা কভার করতে পারেন সেজন্য যা যা করণীয় সেটা আমরা সেই অবস্থানটা আমাদের সেরকম।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের ও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। তাদের এসব কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিনকে ঘিরে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কা। 13 নভেম্বরকে কেন্দ্র করে রাজধানী ঢাকা শহর সারা দেশে বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা গুজব, হুমকি আর ষড়যন্ত্রের বার্তা। তবে হুমকির কোনো তথ্য না থাকলেও বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সাদিয়া কানেজের রিপোর্টেরই বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ জানা যাবে আগামী 13 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 23 অক্টোবর এ তারিখ নির্ধারণ করে। এদিকে এ দিনকে ঘিরে দেখা দিয়েছে নানা শঙ্কা। এগিয়ে আসছে নির্বাচনের দিনও। এ অবস্থায় দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে অনলাইনে উত্তেজনা ছড়াচ্ছে রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিভিন্ন পোস্টে বলা হচ্ছে 13 তারিখ রাজধানীতে লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা চলছে। লকডাউন কার্যকর, সরকারি স্থাপনায় হামলা আর বাসে আগুন দেওয়ার মতো অপতৎপরতার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ দলটি, এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এসব তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ঝুঁকি এড়াতে সব তথ্য গুরুত্বের সঙ্গে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলাকারীদের রুখে দিতে সব রকম প্রস্তুতি সম্পূর্ণ তাদের। সংগঠনের পক্ষ থেকে তারা লকডাউনের কর্মসূচির মতো কিছু বিষয় বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটাও আমাদের নজরে এসেছে। আমরা ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। কেউ যদি কোনো রকম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তবে তা আমরা আইনানুগভাবে মোকাবেলা করব। রাজধানী সহ সারা দেশে চেকপোস্ট, তল্লাশি আর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অভিযান আরও জোরদার হবে 10 নভেম্বর থেকে। নিয়মের ব্যত্যয় করে কোনো সভা সমাবেশ বা অবৈধ সমাবেশের করার চেষ্টা করে তবে সেটা আমরা যে আইনানুগ ব্যবস্থা যেটা আমাদের উপর কর্তব্য সেটা আমরা করতে দ্বিধাবোধ করব না। এর বাইরে যদি কোনো কেউ অযাচিতভাবে বা বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে সেক্ষেত্রেও আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আশা করি এতে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানীতে যাই হোক, 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় নিয়ে প্রসিকিউশনের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা বলেন তিনি। এই মামলার পরবর্তী সাক্ষ্য 12 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হয় এই সাক্ষ্য গ্রহণ। এর আগে 2 নভেম্বর 13তম দিনে CIDর 2 ফরেনসিক বিশেষজ্ঞ সাক্ষ্য দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন। রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটা
সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। শেখ রেহানা, রাদওয়ান, মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকীকে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে করা প্লট জালিয়াতির ৩ মামলায় ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ শুনানি চলছে। রোববার ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে ৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। এছাড়াও সাক্ষীদের জেরা করছেন মামলার ৫ নম্বর আসামি খুরশিদ আলমের আইনজীবী। আদালতে সাক্ষীদের সাক্ষ্যে উঠে আসে মিথ্যা হলফনামা দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পরিবার নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ নিয়েছেন। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেছিলেন। পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৩০ কাঠা প্লট নেয়ার অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে ৩টি মামলা করেছিল দুদক। দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে সারা দেশের প্রায় ৬৫,০০০-এরও বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। এবং 16 বছর পূর্তিতে 2টি টাইম স্কেল এবং সিলেকশন গেট উচ্চতর গেট দিতে হবে। আরেকটি দাবি হচ্ছে আমাদের সহকারী প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি দিতে হবে এবং আমাদের সর্বনিম্ন আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন হতে হবে সর্বনিম্ন 40,000 টাকা। আমরা অনশনে বসবো, আমরা অনশন পর্যন্ত যেতে চাই। স্কুল কলেজ পরীক্ষা কোনো কিছু হবে না, সকল কিছু বন্ধ থাকবে, স্থগিত থাকবে। শিক্ষা উপদেষ্টা বলে দশম গ্রেড দেওয়া সম্ভব না। কেন, কি কারণে? উনি যদি হুটহাট করে একজন ডাক্তার হয়ে উনি যদি প্রমোশন হয়ে উনি উপদেষ্টা হতে পারো, তাহলে আমরা 13 গ্রেড পেয়ে আমরা দশম গ্রেডে উন্নীত হতে পারবো না। দর্শক, শিক্ষক আন্দোলনের বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, জানাবেন যে আন্দোলন থেকে নতুন কোনো ঘোষণা আসছে কিনা, আর কি বলছেন আন্দোলনরত শিক্ষকরা? আপনি যেমনটি বলছিলেন যে 3 দফার দাবিতে কিন্তু তারা এখনো এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এখান থেকে নতুন কোনো কর্মসূচি এখনো ঘোষণা দেওয়া হয়নি। পরবর্তীতে কি করা হবে সেটি কিন্তু জানানো হয়নি। তবে আমরা এখানকার শিক্ষকের যে যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে তারা ততদিন এইখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং যে পাঠদান কর্মসূচি সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং ভবিষ্যতেও বন্ধ থাকবে। এবং কোমলমতি শিক্ষার্থীদের সামনেই আপনি জানেন যে পরীক্ষা, সেই তাদের দাবি মানা না হলে তারা ক্লাসরুমে ফিরবেন না এবং সেই যে কোমলমতি শিক্ষার্থীরা যারা পরীক্ষায় পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হবে তাদের দায় সরকারকে নিতে হবে, এমন কিন্তু কথা বলছেন তারা। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু যে তাদের উপরে যে পুলিশের লাঠিচার্জ হয়েছে গতকাল, তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন যে তাদের দাবিগুলো মেনে না হলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি জানানো হয়েছে এবং পরবর্তীতে এই আন্দোলন আরও কঠোর হবে এবং তারা তাদের যে সারা দেশে যে শিক্ষক কমিউনিটি রয়েছে তাদের সবাইকে আহ্বান জানাচ্ছেন এখানে এসে তাদের সাথে জড়ো হওয়ার জন্য, যাতে এই আন্দোলন আরও বেগবান হয় এবং এই আন্দোলন থেকে তারা বিশ্বাস করে যে তাদের যে দাবি রয়েছে 3 দফা দাবি, দশম গ্রেডে তাদের বেতন স্কেল, পাশাপাশি যে তাদের যে পদোন্নতি সেটি কিন্তু তারা আদায় করেই তারা রাজপথ ছাড়বেন এমনটি কিন্তু জানিয়েছেন এবং তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এমনটি জানিয়েছেন। তবে যদি সময় বেশি হয়ে যায় তখন কিন্তু তারা কঠোর আন্দোলনের ডাক দিতে পারে এমনটি হুঁশিয়ারি দিচ্ছে। তো হাবিবা, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে দীপ্ত।
এদিকে ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে পাঠদান। সকালে মহানগর ও জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে শ্রেণী কক্ষ খালি দেখে বাসায় ফিরে যায়। শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে নওগাঁর প্রাথমিক বিদ্যালয়গুলোতেও। সকালে শিক্ষকরা এসে অ্যাসেম্বলি ও নাম প্রেজেন্ট করে তাদের রুমে অবস্থান নিয়েছেন। এদিকে আন্দোলনের নামে শিক্ষকরা পাঠদান বন্ধ রাখলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। তবে দিনাজপুরের হিলিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কোনো কর্মবিরতি করছেন না, যথারীতি চলছে স্কুল ও ক্লাস। প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ জানাবেন যে এই যে শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে আপনার কাছে কি বিস্তারিত তথ্য রয়েছে? হাবিবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে বেতন 10ম গ্রেডে আনা সহ 3 দফা দাবিতে লক্ষ্মীপুরের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের যে কর্মবিরতি সেটি চলছে। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সকাল থেকে যে শিক্ষক যারা রয়েছেন তারা পাঠদান বন্ধ রেখে তারা অফিস কক্ষে সেখানে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি না মেনে নেওয়া হয় তারা আসলে ক্লাসরুমে তারা ফিরবেন না বলে তারা জানিয়েছেন। এবং সকাল থেকে কিন্তু আমি এই বিদ্যালয় সহ আরো যে বেশ কয়েকটি যে বিদ্যালয় রয়েছে সেগুলো কয়েকটি বিদ্যালয়ে আমি অবস্থান করেছি। যেমনটি চিত্র দেখেছি যে অভিভাবক এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে কর্মবিরতির বিষয়ে অবগত না হওয়ার কারণে তারা বিদ্যালয়ে এসে তারা ক্লাস বন্ধ দেখে তারা আবার ফিরে যাচ্ছেন। এবং আমি কয়েকজন অভিভাবক এবং শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে তাদের আসলে সামনে পরীক্ষা সহ যে বিষয়গুলো রয়েছে এই মুহূর্তে ক্লাস বন্ধ থাকলে তারা বড় ধরনের যে সমস্যার সম্মুখীন হবেন শিক্ষার্থীরা। তবে শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন তাদের যে 3 দফা দাবি সেটি যৌক্তিক দাবি এবং সেটি তারা যেন মেনে নিলে তারা আবারও শ্রেণীকক্ষে যে পাঠদান সেখানে ফিরে যাবেন। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও আসলে বলছেন যে শিক্ষকদের দাবিগুলো যদি যৌক্তিক হয়ে থাকে এবং সেগুলো যদি বিবেচনা করে যদি দাবি মেনে নেওয়ার মতো হয় তারাও সেই দাবিগুলো মেনে নেওয়া হয় এবং সেক্ষেত্রে তারাও কিন্তু দ্রুত শ্রেণীকক্ষে ফিরতে পারবেন বলে তারা প্রত্যাশা করছেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। সারা দেশে প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় তাদের 7 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। শিক্ষকদের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজ। 15তম দিনের মতন চলা অবস্থান কর্মসূচি থেকে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের শিক্ষক কর্মচারীরা ঘোষণা দেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। পতিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তাদের দূষণরা প্রশাসনের রন্ধে রয়ে গেছে। তারা আমাদের এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি করছে। তারা আমাদের এই মহৎ কাজগুলোকে বুলুণ্ঠিত করার চেষ্টা করছে। আমরা স্বৈরাচারের বুলুট পালন করতে চাই। আমরা আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর চূড়ান্ত ফয়সালা আনতে চাই। মিষ্টিতে তেলাপোকা ও তেলাপোকার ডিম পাওয়ায় চট্টগ্রামের হাইওয়ে সুইটস অ্যান্ড বেকারিকে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য। একই সাথে স্যাম্পলের ওষুধ বিক্রি করার দায়ে 10,000 টাকা এবং পুড়ে যাওয়া তেল ব্যবহার করায় আরেক দোকানে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এর আগে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বেলা 12টায় নগরীর লালখান বাজারে অভিযান পরিচালনা করে। প্রশাসনের অভিযানের ফলে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ 10 টাকা কমে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে একটু নিম্নমানের পেঁয়াজ 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমার আশা আমদানিকারকদের। ক্রেতাদের অভিযোগ, এক লাফে পেঁয়াজের দাম কেজি প্রতি 40 টাকা বাড়লেও কমেছে মাত্র 10 টাকা। বাজার মনিটরিং না থাকায় এই অবস্থা বলে অভিযোগ করেন তারা।
মোহাম্মদপুরের বসিলায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক মাধ্যমে ভাইরাল ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারী সহ 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায় 6 সেপ্টেম্বর এক যুবকের কাছ থেকে ব্যাগ, ল্যাপটপ, মোবাইল ছিনতাই হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মূল অভিযুক্ত ছিনতাইকারী শাওন, মহিম আহমেদ, জুয়েল ও আসিফ নামে 3 সহযোগীকে আটক করে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে। পরে তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত 4 জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে দ্রুত আইনের আওতায় আনা হবে। জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ নিয়ে নড়ে চড়ে বসা ক্রিকেট বোর্ড ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা আগেই জানিয়েছিল। এবার কমিটির সদস্যদের নাম প্রকাশ করল বোর্ড। 3 সদস্যের কমিটি আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিকুল হাকিমকে। কমিটির অন্য 2 সদস্য হল বিসিবির পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুল্কা, যিনি বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। এই কমিটি 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। ইংলিশ প্রিমিয়ার লিগের 11তম রাউন্ডে রাতে লিভারপুলে মাঠে নামছে ম্যান সিটি। ইতিহাদ স্টেডিয়ামে রাত 10:30টায় শুরু হবে ম্যাচটি। এই বড় ম্যাচের উত্তাপকে পাশ কাটিয়ে আলোচনায় সিটি কোচ গার্দিওলা। নিজেদের কোচিং ক্যারিয়ারের 1000তম ম্যাচে ডাগ আউটে দাঁড়াচ্ছেন 54 বছর বয়সী এই স্প্যানিশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ইতিহাদের সবুজ গালিচায় দিনটা হবে গার্দিওলার। লিভারপুলের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ক্যামেরার সব ফোকাস খুঁজে নিচ্ছে এই স্প্যানিশকে। নিজের কোচিং ক্যারিয়ারের 1000তম ম্যাচে ডাগ আউটে দাঁড়াচ্ছেন তিনি। এমন বিরল ইতিহাসের সাক্ষী সিটির প্রতিটি সমর্থকই হতে চাইবেন। গলা ফাটিয়ে লিভারপুলের বিপক্ষে জয় নিয়ে বাড়ি ফেরার তৃপ্তি নিতে পারবে কিনা তা হয়তো দর্শকদের জানা নেই, কিন্তু গোল বলের খেলায় মাথা খাটিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করার কৌশলে সকলের ওস্তাদ গার্দিওলা যখন ডাগ আউটে থাকেন, তখন তীব্র ভরসা নিয়ে স্টেডিয়ামমুখী হওয়াই যায়। কোচ হিসেবে মোট 39টি ট্রফি তার ঝুলিতে। বার্সেলোনার কোচ হিসেবে 14টি, বায়ার্ন মিউনিখের দায়িত্বে থাকার সময় 7টি ও ম্যান সিটির ডাগ আউটে দাঁড়িয়ে 18টি শিরোপা জিতেছেন তিনি। 999টির মধ্যে জয় পেয়েছেন 715টি ম্যাচে। জয়ের হার 71.57%। লিভারপুলের বিপক্ষে এর আগে কোচ হিসেবে 24 ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন পেপ। 7 জয় ও 7 ড্রয়ের বিপরীতে 10 হারের অতীত আছে তার। সব মিলিয়ে লিভারপুলের বিপক্ষে এই ম্যাচটা হয়ে যাচ্ছে দ্য রেডস বনাম পেপ গার্দিওলা। এই ম্যাচের মাধ্যমে বিশ্বের 119তম কোচ হিসেবে 1000 ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন পেপ। সেই সঙ্গে স্প্যানিশ বংশোদ্ভূত 11তম কোচ হিসেবে এই রেকর্ড ছোঁয়ার কৃতিত্ব গড়বেন তিনি। মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।